স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করার প্রথম দায়িত্ব সরকারের আর তারপর দলের। দুপুরে 300 ফিটে তারেক রহমানের জন্য প্রস্তুতকৃত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে একথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক প্রত্যাবর্তন কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে, তাই তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করার প্রথম দায়িত্ব সরকারের। অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আগেভাগে দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে ঢাকায় এসেছেন দলের সমর্থকরা। তাদের অনেকেই যান সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি দেখতে, জানান তাদের প্রত্যাশার কথা। টাঙ্গাইলবাসী চলে আসবে, আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি এখানে আসছি, এখানে পরিবেশটা দেখার জন্য। 25 তারিখ বেলা 12টায় আমাদের মাঝে আসবে ইনশাল্লাহ। ওনার আমাদের মাঝে আসে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার 31 দফা বাস্তবায়িত হলে ইনশাল্লাহ আমার বাংলাদেশ একটা সমৃদ্ধশালী বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আল্লাহ যে আমার কি খুশি করতেছে বা কি মনের ভিতরে আনন্দ লাগতেছে, এটা একমাত্র তারেক রহমান যেদিন আইব সেদিকে দেখতে পাবেন আমার এই পাগলের খেলা। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরে 300 ফিটে সংবর্ধনা মঞ্চে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। যেমনটি দর্শক জানাচ্ছিলাম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের প্রস্তুতি প্রায় শেষ করেছে বিএনপি। আর 300 ফিটে কিন্তু সেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। বর্তমানে 300 ফিট সড়কে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার কবির। সর্বশেষ অবস্থা জানতে তার সাথে আমরা সরাসরি যুক্ত হব। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন সংবর্ধনা মঞ্চের কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং বিএনপির প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? 300 ফুট এরিয়াতে ঠিক তারেক রহমান 1.5 যুগের নির্বাসন জীবন কাটিয়ে কিন্তু আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তাকে দেশে ফেরার পরপরই কিন্তু এই 300 ফিট আমার পেছনে যে মঞ্চটি সাজানো হয়েছে এই মঞ্চেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই জন্যই কিন্তু মঞ্চের যে প্রস্তুতি কাজ সেটি কিন্তু চলছে। পাশাপাশি আশেপাশের এলাকা জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেন 25 তারিখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। একটু আগেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এসেছিলেন, এসে এই যে পূর্ব প্রস্তুতি আর সংবর্ধনা মঞ্চের প্রস্তুতির যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই সংবর্ধনা অনুষ্ঠানে আগামী 25 তারিখে প্রায় 2.5 কোটি লোকের জমায়েত কিন্তু তারা আশা করছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু এমনটি জানানো হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার পরে তার নিরাপত্তাজনিত যত আশঙ্কা ছিল সকল ধরনের নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে দেশে 25 তারিখে তারেক রহমান পা রাখবে এবং এই 300 ফুট এরিয়াতে এসে এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু প্রথমত সরকারের, তারপরে কিন্তু দলের। তো সব মিলিয়ে আসলে এই 300 ফুট এরিয়াতে যে সংবর্ধনা অনুষ্ঠানের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু শেষ দিকে রয়েছে এবং তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে আমরা অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং 25 তারিখের আগে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা পর্যায় থেকে বিএনপির যেসব সমর্থকরা রয়েছেন সেসব সমর্থকরা কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে অবস্থান নিয়েছেন। নাফিসা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপশাসনে আশ্রয়হারা পরিবার, গুম হওয়া পিতা কিংবা মাথা গোঁজার ঠাঁইহীন বয়োবৃদ্ধ অসহায় কেউ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেশের মানুষের এমন অসহায়ত্বে তার মন কেঁদেছে।
আর তাই তো দলীয় নেতাকর্মীদের পাঠিয়ে তাদের সাহস জুগিয়েছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি গোটা পরিবারের দায়িত্ব নিয়েছেন, আবার কাউকে করে দিয়েছেন নতুন ঘর। সেই প্রিয় নেতা এবার দেশে ফিরছেন, এমন খবরে খুশি এসব পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমাকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার বাবাকে তারা মেরে ফেলছে কেন? তারা আমার বাবাকে অনেক, আমি যখন ছোট ছিলাম তখনই মেরে ফেলছে কেন? আমরা কেন বাবার এখান থেকে বঞ্চিত হবো? আমার বাবার আদর থেকে কেন বঞ্চিত হবো? এভাবেই হারিয়ে ফেলা বাবার কথা বলছিল মেয়ে। তার বাবা গোলাম রাব্বানী ছিলেন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 2014 সালের জানুয়ারিতে তাকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করতে হয় স্বজনদের। সে সময় থেকে পরিবারটির পাশে দাঁড়ান তারেক রহমান এবং পরে একটি ঘরও করে দেন তিনি। জনাব তারেক রহমান ভাই দেশের বাইরে থেকেও সে এই দুর্দিনে আমাদের পাশে আছেন এবং খোঁজ খবর নিয়েছেন। বাবা না থাকলে কতটা কষ্ট হয়, যদিও তারেক রহমান আঙ্কেল ওনার পক্ষ থেকে যথেষ্ট আমাদের দিকে খেয়াল রাখছেন। স্থানীয়রা বলছেন রাব্বানীকে হত্যার পর তার পরিবারের উপর নেমে আসে দুর্ভোগ। ওনার 3টা মেয়ে, কেউ নাই। ওরা যে কিভাবে জীবনযাপন করতেছে এটা আল্লাহ জানে। এত কষ্ট দিয়ে মারছি, এত কষ্ট দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষকে এরকম কষ্ট দেয় না। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার 80 বছরের বৃদ্ধা শুক্কুরি বেগম দীর্ঘদিন ভিক্ষা করে জীবন নির্বাহ করেন। ছিল না নিজের কোনো ঘরবাড়ি, তাকেও একটি ঘর করে দেন তারেক রহমান। এদিকে পিরোজপুরের জিয়ানগরের হতদরিদ্র শাহিনুর বেগম মানুষের বাড়িতে কাজ করেন, নেই থাকার ঘর। তার অসহায়তার কথা জেনে পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আম্মার জন্য সবসময় নামাজ পড়ি, আমরা সবসময় তার জন্য দোয়া করি। জিয়া ফাউন্ডেশন দিয়ে আমার আম্মার একটা ঘর দিছে, তার জন্য আমরা একটু মাথা গোজার মতো সাধ্য আমাদের হয়েছে। এমন মানবিক উদ্যোগে সন্তুষ্টি জানায় স্থানীয়রাও। উপহার দেশে ঘরটু, তাই আমাদের শাহিনুর বাপায় সুস্থ সুন্দর ভাবে একটু থাকতে পারে। উনি খুব অসহায় ছিলেন এবং একটি ঘর পেয়ে এখানে মাথা গোজা ঠাঁই পেয়েছেন, একটা বাসস্থান হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় না থেকেও ব্যক্তি উদ্যোগে দূর প্রবাস থেকে মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মানবিক কাজে পেয়েছেন দোয়া ও হৃদয় নিরানো ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন এবার তা দেখিয়ে দেবে, এমনটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, পাতানো এবং যোগ সাজস করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে আগেরগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। অন্যদিকে আইজিপি বাহরুল আলম বলেছেন, 5 আগস্টের পর তারা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিকূল পরিস্থিতিতে পড়েন। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এই কথাটা আমরা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। জুলাই আন্দোলনোত্তর বাংলাদেশে বাস্তব কারণে আমরা আমাদের আইন প্রয়োগ শৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় নানান অসুবিধা ভোগ করেছি।
দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, যুক্ত হব অন্তরার সঙ্গে। অন্তরা, জানাবেন মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে যে বৈঠকটি শুরু হয়েছিল সকালবেলা, সেই বৈঠক এখনও চলছে। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছিলেন। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, বিভাগীয় কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই সঙ্গে প্রশাসনের যে সদস্যরা এসেছেন, তারা কিন্তু তাদের যে সমস্যা সেগুলো আসলে তুলে ধরেছেন। এরপর 4 নির্বাচন কমিশনার তারা আসলে কথা বলেছেন। তো নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ তিনি আসলে যে কথাটি বলেছেন, কোনো ধরনের মবকে কিংবা আইনকে অবমাননা করার যে বিষয়, সেটিকে তারা একেবারেই সমর্থন করবেন না। বরং এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটির জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তারা সব ধরনের নির্দেশনা দেবেন এবং সহযোগিতা করবেন। একই কথা কিন্তু আইজিবির পক্ষ থেকেও বলা হয়েছে। তিনিও বলেছেন যে তারা আসলে এই যে নির্বাচন সামনে আসছে, সেটির জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার, সেই প্রস্তুতি আসলে তারা গ্রহণ করেছেন এবং তারা প্রস্তুত। এরপর আনোয়ারুল ইসলাম সরকার, আরেক নির্বাচন কমিশনার, তিনি আসলে যে কথাটি বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করে রাত 12টায় তারা সবাই একটা তৃপ্তির হাসি হাসতে চান। তারা ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচনটি উপহার দিতে চান জাতিকে। তিনি বলেন 1991 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি একটি ভালো নির্বাচন, কিন্তু এই যে নির্বাচন, এটি আসলে ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচন হিসেবে তারা দেখাতে চান এবং সেই প্রস্তুতিই আসলে নির্বাচন কমিশন নিচ্ছে। এটি আসলে তারা বলেছেন। এখনো তাদের বক্তব্য চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। সংসদ নির্বাচনে জমিয়তে ওলামা ইসলামের সঙ্গে আসন সমঝোতা করল বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে এই দল। বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না তাদের সরকার। বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও তারা মন্তব্য করেছেন। আসন্ন সংসদ নির্বাচনে জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট করবেন জমিয়তের প্রার্থীরা। নীলফামারী 1-এ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4-এ মুফতি মনির হোসাইন কাসেমি, ব্রাহ্মণবাড়িয়া 2-এ মাওলানা জুনায়েদ ইসলাম হাবিব ও সিলেট 5 আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ, মুফতি মনির হোসাইন কাসেমি। বিএনপির সঙ্গে জোট করার কারণ তুলে ধরেন জমিয়তের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। শহীদ জিয়াউর রহমানের আপনার দল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে তার দল ইসলামের বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধা তৈরি করতে ওসমান হাদিকে হত্যা করেছে চক্রান্তকারীরা। কিছু সংখ্যক ব্যক্তি, মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে অংশ নেয়া দলগুলোর প্রার্থী শিগগিরই চূড়ান্ত করার কথাও জানান মির্জা ফখরুল। যথাসময়ে ঘোষণা করা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বাবার সঙ্গে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা উল্লেখ করে ফেসবুকে আবেগঘন পোস্টে কথা জানিয়েছেন জাইমা রহমান। তবে পরিবারের অন্যতম অভিভাবক
তার দাদি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার অনেক স্মৃতির কথা এখনও তার স্মরণে রয়েছে। দেশে ফেরার প্রাক্কালে ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জাইমা রহমান তা তুলে ধরেছেন। একই সঙ্গে জিয়া পরিবারের সদস্য হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের অবস্থান থেকে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেছেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সকাল 9:55 তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। আর এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। দেশটির ডেপুটি হাইকমিশনার পাওয়ান বন্ধেও এ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে গত 10 দিনে প্রণয় বর্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গী দল। মঙ্গলবার শুরু হওয়া এই বিক্ষোভে শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন। ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টাও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। আর এর মধ্যে হাইকমিশনের নিরাপত্তায় 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয়েছে প্যারামিলিটারি বাহিনীর সদস্যদেরও। খুলনায় গুলিবিদ্ধ এনসিপির কেন্দ্রীয় শ্রমিক নেতা মোতালেব শিকদারের অবস্থার উন্নতি হয়েছে। সোমবার তাকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসীরা। আর এই ঘটনায় জড়িত সন্দেহে তনিমা নামের একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া ঘাতকদের দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে বিজিবি। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল আকসা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার 10 ঘন্টার মধ্যে সন্দেহভাজন তনিমা নামের একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সোমবার রাত 9:30টার সময় তনিমাকে আটক করা হয়। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে খুলনাতে তার একটা ফুফুর বাসা থেকে আটক করেছি। ডিবি গ্রেপ্তার করেছে 9:30টার দিকে। গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। আশঙ্কা করতে আমরা এখনই বলতে পারছি না, ফলো আপ লাগবে, ফলো আপ থাকবে, কন্ডিশন কেমন কোন দিকে যায়। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। অটোওয়ালা আমাকে ফোন দিয়েছে, বলছে যে এরকম মোতালেব ওনাকে গুলি করা হয়েছে, আপনার 250 বেড আসেন। ও শুধু এনসিপির এই নীতিতে গেছে, রাজনীতিতে আর কোনো শত্রু নেই। ও অত বড় হয়েছে, কোনো শত্রু নেই। ঢাকায় হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় নেতারা। খুলনা শহরের মানুষ আতঙ্কে ভুগছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। হুমকি আসছে, হাদির হত্যা হলো, কয়েক জায়গায় হামলা হলো, গতকাল এনসিপির 6 জনের উপর হামলা হলো মিরপুরে। ঠিক আছে, এগুলো তো মানে স্পষ্ট রাজনৈতিক হামলা। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। যে ঘটনাগুলো ঘটতেছে প্রত্যেকটা ঘটনায় আমরা ডিটেক্ট করতেছি, আসামি গ্রেপ্তার করতেছি, আমরা আসামিকে আইনের আওতায় আনতেছি। এটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করতে পারবো। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। তিনি সকাল থেকে এই ঘটনাটি ফলো করছেন, যুক্ত হব তার সাথে। মাকসুদ, জানাবেন কি রয়েছে আপনার কাছে সবশেষ তথ্য? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গতকাল যে এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছিল, তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আমার পিছনে দেখছেন যে কঠোর পুলিশ প্রহরা কিন্তু এখানে দেওয়া হয়েছে, তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে এই পুলিশ প্রহরার পাশাপাশি পুলিশের কাছে বেশ কিছু তথ্যপত্র আছে। যেই মোতালেব শিকদার যে গুলিবিদ্ধ হয়েছে তার বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের খবরাখবরও পুলিশের কাছে এসছে। তবে পুলিশ সকল তথ্য যাচাই বাছাই করছে। তবে পরিবারের সদস্যরা সম্পূর্ণ প্রতিবাদ করছে। তারা বলছে
যে মোতালেব শিকদারের অনৈতিক কর্মকাণ্ড না খুঁজে বরং কে গুলি করেছে বিষয়টাকে আগে তাকে আটক করা হোক। এবং মোতালেব শিকদার কিন্তু স্বাস্থ্যগত একটু উন্নতি হয়েছে এবং সে কিন্তু ইশারায় কিছু একটা বলার চেষ্টা করছে। আমরা মোতালেব শিকদারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সে আমাদেরকে কাগজে লিখে কিছু বোঝাবার চেষ্টা করছে এবং সেটা সে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নাম উল্লেখ করছেন এবং সে ইশারায় বলছেন যে ওই ঘটনাস্থলে 4 জন ছিল এবং মোটরসাইকেলে করে একজন এসেছিলেন, তিনিই তাকে গুলি করেছেন, এমনটি ওনার বক্তব্য। পুলিশ যেটা বলছে যে জেলা যুব শক্তির যে যুগ্ম সম্পাদক তনিমা তন্নিকে গ্রেপ্তার করেছে, আটক করেছে, সেই তনিমা তন্নির কাছে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্যপত্র থাকতে পারে যে ওই বাড়িতে কারা ছিল, কখন কিভাবে গুলি হয়েছে, এটাই তারা খোঁজার চেষ্টা করছে। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 11 সেনা কর্মকর্তা সহ মোট 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেওয়া হয়। মামলাটির সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আগামী 21 জানুয়ারি। প্রসিকিউশনের দাবি, বিচার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা করছে আসামি পক্ষ। এদিকে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, মামলা বিলম্বিত করার ইচ্ছে তাদের নেই। সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো স্থাপিত করা হয়েছে এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করার সর্বোচ্চ চেষ্টা। ঋতু পরিবর্তনের চক্রে শীতের প্রকোপের সাথে পাল্লা দিয়ে বাড়ে ত্বকের নানান সমস্যা। শীতকালে ত্বকের সঠিক পরিচর্যার অভাবে ঠোঁট এবং পা ফেটে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া সহ বিভিন্ন সংক্রমণ হতে পারে। আর তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শীতের হিমেল হাওয়ায় ত্বকের সুরক্ষায় একটু অযত্ন, অবহেলা করলেই দেখা দিতে পারে নানা সমস্যা। তাই শীতকালে ত্বকের সুরক্ষায় বাড়তি সতর্ক থাকেন রাজশাহীর অনার্স পড়ুয়া শিক্ষার্থী মৃদুলা। তিনি জানান, রুক্ষতা ও শুষ্কতা থেকে নিরাপদ থাকতে ত্বকের বিশেষ যত্ন নেন তিনি। শীতের সময় তো স্কিন অনেক রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেই জন্য আমাদের প্রতিটা সময়ে অনেক স্কিন কেয়ারের দরকার এবং বিশেষ করে ময়শ্চারাইজার ইউজ করাটা বেটার। ত্বকের সঠিক পরিচর্যা না করায় ঠোঁট ও পা ফেটে যাওয়া, চুলকানি, চামড়া শুষ্ক হয়ে যাওয়া সহ বিভিন্ন সংক্রমণ আক্রান্ত হচ্ছেন অনেকেই। সবচেয়ে বেশি সংক্রমণের শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আগুন পোহাতে গিয়েও অনেকের ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে। শীত মৌসুমে হাত পা ফাটে, ফসফস করে, তেল বা ওষুধ টষুধ মাখলে পরে ধরেন যে ভালো হয়ে যায়। এই ঠান্ডা তা মুখ টুক সব ফাটিয়েছে দেখছেন না। এই শীতের মধ্যে স্কিনটা অনেক রাফ হয়ে যায়, আপনার হাত পা ফেটে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, ত্বকের সুরক্ষায় ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। গোসলটা করতে হবে রেগুলার, আর হচ্ছে প্রচুর পরিমাণ সবজি খেতে হবে, পানি খেতে হবে। আর যাদের ড্রাই স্কিন তাদের ভালো ময়শ্চারাইজার, একেবারে কিছু না পেলেও অলিভ অয়েল ব্যবহার করতে হবে। ত্বকের সুরক্ষায় সঠিক পরিচর্যার পাশাপাশি নিম্নমানের প্রসাধনী ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামে, আর এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। মিল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অবশ্য জেলা প্রশাসকের দাবি, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস এবং ঢাকা মোহামেডান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলছে খেলা। বি গ্রুপ থেকে এখন পর্যন্ত 1 জয় 1 ড্রয়ে মোট 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাদা কালোরা। আর অন্যদিকে একই ম্যাচই খেলেছে কিংস, সেই ম্যাচটি ফর্টিসের সাথে 1-1 গোলে ড্র করে 1 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মারিয়া গোমেজের শিষ্যরা।
সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।